হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি আবার একটা নতুন ক্লাসে। আজকে প্রশ্ন টেস্ট পাওয়ার থেকে তোমাদের ছোট প্রশ্নের ক্লাস দেবো, এমসিকিউ এসিকিউ। এর আগে তোমাদের ভিডিওগুলো দেখলাম, বড় প্রশ্নের ক্লাস দিয়েছি, বড় প্রশ্নের ক্লাস আরও আসবে তোমাদের। তো আজকে আমরা দিব ছোট প্রশ্নের ক্লাস। আজকে নিয়ে এসেছি দেখো প্রশ্ন টেস্ট পেপার 2025, তোমরা পেজ নাম্বার চলে আবার 436 পাতা, ঠিক আছে। 436 পেজে যে অঙ্কগুলো আছে, কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এই দাগের অঙ্কগুলো করাবো। তো এই যে তোমাদের যে পরিষদ বইটা আছে, তা এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং বইটা খুলতে হবে আর অঙ্কগুলো করতে হবে আমার সঙ্গে একসঙ্গে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের ভিডিওগুলোতে লাইক করতে হবে এবং তোমাদের ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। আর যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেবো আজকের অঙ্কগুলো কী আছে। তো দেখো প্রথমে একের প্রশ্নগুলো নিয়েছি। একের প্রশ্নগুলো আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তো আমরা দেখে নেবো এমসিকিউর অঙ্কগুলো কী বলছে। তাহলে একের একটা বলছে ks² + 4x + 5k। দেখো সমীকরণটা আমি লিখেছি ks² + 4x + 5k যেগুলো 0 যদি হয়, তাহলে সমীকরণের বীজদের যোগফল তাদের গুণফলের সমান হলে কে এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণ বীজ দিয়ে যোগফল আর গুণফল সমান বলে দিয়েছে, তাহলে আমরা বীজ দিয়ে যোগফল বের করবো আর বীজ দিয়ে গুণফল বের করবো। তাহলে আমরা প্রথমে বীজ দ্বয়ের যোগফল বের করি। যোগফল দেখো বীজ দিয়ে যোগফলের সূত্র তোমরা জানবা -b/a, ঠিক আছে। আচ্ছা, এখানে b বলতে x এর সহগ, তাহলে এখানে -4 আর a হচ্ছে s² সহগ k আছে, এটা বীজ দিয়ে যোগফল। এবার আমরা বীজ দ্বয়ের গুণফল করব। বীজ দ্বয়ের গুণফল, বীজ দ্বয়ের গুণফল তোমরা জানবা c/a হয়। c/a, c হচ্ছে ধ্রুবক সংখ্যাটা যেটা 5k আছে আর a আমাদের এখানে k আছে, কে কেটে যাবে, তাহলে আমাদের 5 থেকে গেল। আর এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে বীজ দিয়ে যোগফল আর গুণফল সমান, তাহলে আমরা লিখতে পারবো -4/k = 5। এখান থেকে আমরা সহজে k এর মানটা বের করে নিতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5k - 4, তাহলে k এর মানটা আমরা পেয়ে যাব -4/5। তাহলে k এর মান পেয়ে গেছি -4/5। দেখো কত নম্বর অপশানে মিলছে, তো -4/5 দেখতে পাচ্ছি বি নাম্বারে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা বি নাম্বার। এবার দেখো দুইয়ের প্রশ্নটা বলছে কোনো ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রেখে 3 বছর পর সমল চক্রবর্তী 1331 টাকা পেলে বার্ষিক চক্রবর্তীর সুদের হার আমাদের আরের মানটা বের করতে বলেছে। তাহলে সমল চক্রবর্তীর সূত্রটা আমাদের এখানে জানতে হবে, সমল চক্রবর্তী বলে দিয়েছে। তাহলে আমরা লিখব সমুল চক্রবৃদ্ধি, সমুল চক্রবর্তী এখানে কত বলেছে 1331 বলেছে। আর সমুল চক্রবর্তীর সূত্র আমরা জানি p × দেখো p বলতে এখানে আমাদের আসলটা যেটা হচ্ছে আমাদের 1000 টাকা আর 1 + আরটা এখানে আরে থাকবে, যেহেতু আরের মান বের করতে বলেছে r/100। আর এখানে সময়টা 3 বছর বলেছে, তাহলে এখানে পাওয়ারটা n হবে। তাহলে আমরা এটা সমান 1331 করে দিতে পারবো। আচ্ছা, বা 1 + r/100 3, তাহলে 1331 আর আমরা 1000 টাকা এখানে নিচে নিয়ে আসলাম। এখন তোমরা লক্ষ্য করো 1331কে তোমরা 11-এর ঘন করতে পারবা, এখানে 11 আর এখানে 10, তাহলে 11/10 করে আমরা ঘন করে দিলাম, ঠিক আছে। 11-এর ঘন আমরা 1331 পেয়ে যাবো আর 10-এর ঘন 1000 পেয়ে যাবো। আচ্ছা, তাহলে দেখো তোমরা লক্ষ্য করো এখানে পাওয়ার যদি সমান হয় তাহলে মূল সংখ্যা সমান হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো 1 + r/100 = 11/10 লিখতে পারবো। এবার চলো সরলটা করি, এখান থেকে আরের মান পাবো, একটাকে ওইদিকে নিয়ে যাও -1, লসাগু 10, 11টা নামবে আর এখানে দেখো 10 × 10, তাহলে এখানে 1/10 পেয়ে যাবো। আর এখানে একটা শূন্য কেটে দিতে পারো, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমরা r/10 দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আরের মানটা তোমরা কত দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে আরের মানটা আমি দেখতে পাচ্ছি 10 × 10, 10%। 10% দেখো কত নম্বর অপশানটা মিলছে, আমাদের বি নাম্বার মিলছে এটা, তাহলে অ্যান্সার বি। এবার দেখো 3-এর প্রশ্নটা বলছি একটি বৃত্তের দুটি যে এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এবার আমাদের একটা বৃত্ত বলেছে, তাহলে একটা বৃত্ত আমরা তৈরি করব। তারপরে দেখো এখানে দুটি যে আছে, একটা এবি একটা এসি পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে দেখো আমরা একটা এবি যে নেব, ধরো এভাবে আমরা একটা এবি নিলাম, এটা এবি আরটা যে বলেছে এসি, তাহলে এদিকে আমরা এসি নিই, এই যে আমরা এসি নিয়ে নিলাম এসি। আচ্ছা, তাহলে দেখো এরা পরস্পর লম্ব মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমরা লক্ষ্য করো এই যে আমরা বিসি যদি যোগ করি তাহলে বিসিটা কিন্তু আমাদের ব্যাস হয়ে যাবে,
এই যে এটা কিন্তু আমাদের ব্যাস হবে। এবার কেন ব্যাস হবে দেখো তো, ব্যাস এই জন্য হবে, দেখো একটা বৃত্তস্থ কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাই না, বৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বৃত্তস্থ কোণ কখন হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ যখন আমাদের ব্যাস নিয়ে কোণটা তৈরি হবে বৃত্তস্থ কোণটা। এখন যেহেতু এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে আমাদের এই বিসিটাকে ব্যাস হতেই হবে, তারপর তো আমরা এটা বলতে পারবো অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এই জন্য আমাদের এটা বিসিটা কী হবে, ব্যাস হবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে দুটি পরিমাণ জানা আছে, দেখো এ বিটা এখানে বলে দিয়েছে 4 সেমি, আর এসিটা বলেছে কত 3 সেমি। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে, তাহলে আমরা আগে ব্যাসটা বিসিটা বের করতে পারবো। সমকোণী ত্রিভুজের দুটি বাহু জানা থাকলে একটি বাহুটা আমরা বের করতে পারবো, দেখো অতিভুজের মানটা বের করতে হবে। আর যদি বিসি পেয়ে যাই তাহলে ওবিটা আমাদের ব্যাসার্ধ, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে আমাদের এখানে। তো চলো আমরা বিসিটা বের করি। তাহলে এটা যে অতিভুজ, তার মানে লিখবো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে মান বসাও, এ বি হচ্ছে 4 স্কোয়ার, এসি 3 স্কোয়ার, 16 9 25। তাহলে বিসি স্কোয়ার 25 হলে পরে আমরা বিসিটা কত পাবো, 5 পাবো। বিসি 5 যদি পেয়ে যাই তাহলে দেখো ওবিটা কত পাবো, ওবিটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে 5/2 পেয়ে যাবো, এটাকে ভাগ করো 2.5 পাবো। তো এটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি। তো 2.5 সেমি দেখো আমাদের সি নাম্বার অপশানটা আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের সি। 4 নম্বর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে সাইন থিতা মাইনাস কস থিতা সমান সমান 0 দেওয়া আছে। তাহলে আমাদের দেখো সেক থিতা প্লাস কস থিতা এর মানটা এক্স দেওয়া আছে। তাহলে আমাদের বলেছে এক্সের মান কত হবে, তাহলে এক্সের মান বের করতে পারবো। তো আগে আমরা এখান থেকে থিতার মানটা বের করে নিই। তাহলে এখানে লিখতে পারবো সাইন থিতা সমান সমান কস থিতা, ঠিক আছে, ওদিকে নিয়ে গেলাম। তাহলে এখানে আমরা সাইন থিতা বাই কস থিতা করবো, কস থিতা এখানে 1 করে দিলাম। এবার সাইন থিতা বাই কস থিতা আমরা বলতে পারবো ট্যান থিতা, এটা সূত্র আছে। আর 1কে ট্যান দিয়ে যদি লিখি তা ট্যান 45 ডিগ্রি পেয়ে যাবা। ট্যান ট্যান ভ্যানিশ করলে থিতার মানটা আমরা কত পেয়ে যাচ্ছি, 45 ডিগ্রি। চলো আমরা এখানে মানটা বসিয়ে দেবো। এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে স্যাক 45 ডিগ্রি প্লাস কসেক 45 ডিগ্রি সমান সমান এক্স। এখানে সরল করো, স্যাক 45 মান কত হয়, দেখো কস 45 মান হচ্ছে 1/√2, তাহলে সেক উল্টোটা হবে √2 পাবো। একইভাবে দেখো কসেক 45 কত হবে, দেখো সাইন 45 মানটা হয় 1/√2, তাহলে কসেক 45 মান কত হবে 1/√2 উল্টোটা √2। এভাবে মানগুলো আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা এক্সের মানটা দেখি, এক্সের মানটা পেয়ে যাবো, দেখো √2 যোগ হয়ে 2√2 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা 2√2, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের অপশান মিলাতে বলেছিল, 2√2 কোথায় আছে আমাদের, তো আমাদের ডি নাম্বার অপশানটা দেখো মিলছে, আমরা লিখে দেবো ডি নাম্বার। এবার দেখো 5 প্রশ্নটা বলছি, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা যদি n হয় তাহলে এখানে n এর কোনটা সম্পর্ক হবে। দেখো সাধারণ স্পর্শক সংখ্যা আমরা জানবো, ঠিক আছে, কতগুলো থেকে কতগুলো হতে পারে। দেখো তোমরা লক্ষ্য করো, আমরা একটা বৃত্ত নিলাম যার ব্যাসার্ধ এখানে হচ্ছে আমাদের আর। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আমরা আরেকটা যদি অঙ্কন করি তাহলে বৃত্তটা এখানেই হবে, তৈরি হবে এই জায়গায়, ঠিক আছে। দুটি বৃত্ত আমরা তৈরি করব যার কেন্দ্রটা একই, ঠিক আছে, কেন্দ্র ও ব্যাসার্ধ আর। তাহলে এইভাবেই আমরা দুটো বৃত্ত তৈরি করলে এখানে কিন্তু সাধারণ স্পর্শক সংখ্যা পাওয়া যাচ্ছে না, তাই না। তাহলে এখানে দেখো তোমাদের বলে দিই, এখানে এনটা কিন্তু 0, মানে দুটো বৃত্ত এই জায়গায় আছে, মানে একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত, কেন্দ্র একই আর ব্যাসার্ধ একই, তাহলে দুটো বৃত্ত এখানে তৈরি করতে পারবো আমরা। আচ্ছা, তাহলে এখানে কিন্তু দেখো সাধারণ স্পর্শক সংখ্যা পাবো না, সাধারণ স্পর্শক না এখানে, তাহলে আমরা এনটা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এবার দুটো বৃত্ত যদি এভাবে হয়, ঠিক আছে, একটা বৃত্ত এইভাবে করেছে, দুটি বৃত্ত ভিতরে স্পর্শ করেছে, এই একটা কেন্দ্রবিন্দু এটা ও, আর এখানে কেন্দ্রবিন্দু ও ড্যাশ। তাহলে এখানে দেখো একটা পাবো সাধারণ স্পর্শক সংখ্যা, একটা পেয়ে যাবো এটা। তাহলে এখানে কিন্তু দেখো এই জায়গায় কিন্তু আমাদের এনটা কিন্তু কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম, ঠিক আছে, আমাদের এনটা হচ্ছে এখানে 1। আচ্ছা, এবার লক্ষ্য করো, দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, এভাবে স্পর্শ করছে আর এভাবে স্পর্শ করছে, এই যে বহিঃস্পর্শ করছে, তাহলে এখানে আমাদের স্পর্শক আছে, এই যে এখানে পাবো স্পর্শ, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা 3টি পেয়ে যাব, তাহলে আমাদের 3টি স্পর্শ এই ক্ষেত্রে। আর এবার দেখো দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ না করে, তাই না, এভাবে যদি থাকে দুটো স্পর্শ, তাহলে এখানে দেখো স্পর্শের সঙ্গে এখানে একটা পাবা, এদিকে একটা পাবা, এভাবে এদিকে তির্যক পাবা, এদিকে এভাবে তির্যক পেয়ে যাবা, তাহলে এখানে 4টি পেয়ে যাচ্ছ। তাহলে এই জায়গায় দেখো এন কটা পাচ্ছ, 4। তাহলে এনের মানটা 0 থেকে কার মধ্যে আছে, 4-এর মধ্যে আছে।
তা দেখো ডি নম্বর অপশানটা মিলছে আমাদের, তাহলে এনটা বলতে পারবো এন হবে 0 কিংবা 0-এর চাই বড়, আর কার সঙ্গে সমান 4 কিংবা 4-এর চাই সমান হবে, তাই না? 4ও হতে পারে, 4-এর চেয়ে ছোটো হতে পারে। দেখো 0 আসছে, 1 আসছে, 3 আসছে, 4 আসছে আমাদের। ওকে, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে আমাদের। তাহলে এটা কত নম্বর অপশানে আছে? এটা আছে আমাদের ডি নম্বর অপশানে আছে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের ডি নম্বর। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলছি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও উহার 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, এখানে গোলকের কথা বলেছি। গোলকের ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই, তাহলে এখানে দেখো, তাহলে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা 4πr²। এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে সমগ্রতল বলতে পারো। গোলক বলতে ফুটবল। আর দেখো এটা সমান সমান হবে কার সঙ্গে? ওহার, তাই না? 3 গুণ, মানে যে গোলকেরই 3 গুণ আয়তনের সংখ্যমান। তাহলে 3 গুণ বলেছে আয়তনের সঙ্গে, তাহলে আয়তনের সূত্র 4/3πr³। এটা হচ্ছে আমাদের গোলকের আয়তনের সূত্র 4/3πr³। এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এখান থেকে সরল করে আমাদের কার মানটা বের করতে হবে? আর এর মানটা। আমাদের এখানে গোলকটি ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ হচ্ছে আর। তো এখানে 3 3 কেটে যাচ্ছে, এটা 4 4 কাটছে, পাই আমরা কেটে দিতে পারবো। তাহলে তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমরা r² আর r³ কাটি, তাহলে এখানে একটা r পেয়ে যাবো। তাহলে অতএব আর এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো, আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু 1 আসছে, কিন্তু আমাদের চেয়েছে কত? আমাদের চেয়েছে গোলকটির ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ চাইনি। তাহলে আমরা এখানে দেখো 2r বের করবো। তাহলে 2r কোথায় যাবে এখানে? তাহলে এখানে 1-এর সঙ্গে 2 গুণ হবে, এটা 2 হয়ে যাবে। তাহলে অতএব দেখো ব্যাস পেয়ে গেলাম, 2 একক। গোলকের ব্যাস 2 একক। তাহলে দেখো 2 একক কত নম্বর অপশানে আছে? আমাদের আছে বি নম্বর অপশানে। তাহলে অ্যান্সারটা আমাদের বি। এবার দেখো 2-এর প্রশ্নগুলো এসেছে। 2-এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তো চলো আমরা করি শূন্যস্থান অঙ্কগুলো কী আছে। তা প্রথমে দেখো 2-এর 1-একটা বলছে পাই হলো একটি ড্যাশ সংখ্যা। আচ্ছা, তোমাদের জানতে হবে, তোমরা জানো পাই আমাদের অমূল্য সংখ্যা, এখানে পাই কিন্তু মূলের সংখ্যা নয়। তাহলে এখানে আমরা লিখব অমূল্য সংখ্যা, তাই না? তাহলে এখানে লিখে দাও পাই হলো একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, শূন্যস্থান তোমাদের কী বসবে? অমূলদ বসবে, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, অনেকে তোমরা ভাবতে পারো, তো স্যার পায়ের মান তো 22/7, এটা তো একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে পায়েটা কী করে অমূলদ হয়? এটা কিন্তু তোমাদের অনেকেরই কনফিউশন হতে পারে। পায়ের মান ধরা হয় 22/7, তাহলে ওটা তো 22/7 মূলদ সংখ্যা। হ্যাঁ, 22/7টা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু পাইটা আবার অমূলদ সংখ্যা কেন? কারণ তোমাদের বলে রাখি যে পায়ের মানটা যে ধরা হয় 22/7, এটা কিন্তু অ্যাকচুয়ালি মান নয়, প্রায় ধরা হয় এটাকে। 22/7 প্রায় নিয়ে কাজ করা হয়, ঠিক আছে? কিন্তু একদম আমরা বলতে পারবো না যে অ্যাকচুয়াল মানটা, পায়ের মানটা 22/7 হয়। পায়ের মানটা কিন্তু পায়ের অনেক গল্প আছে, ঠিক আছে? তো সেটা পরে আলোচনা হবে। কিন্তু তোমাদের বলে দিই, পায়ের মানটা কিন্তু যদি দশমিক দিয়ে চলতে থাকে, সেটা কিন্তু থামে না, চলতেই থাকবে, অনেক ডিজিট অবধি চলতে থাকবে পায়ের মানটা, ঠিক আছে? তার জন্য পায়েরকে শুধু ধরা হয় 22/7, প্রায় দিয়ে ধরা হয়। এটা অ্যাকচুয়ালি পায়ের মানটা 22/7 নয়। যদি অ্যাকচুয়াল মানটা, যদি পায়ের মানটা 22/7 হতো, তাহলে পায়েটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যেত। তাহলে পায়ের মানটা 22/7 নয়, প্রায় ধরা হয় এটাকে, ঠিক আছে? তার জন্য আমরা এখানে পাইটাকে বলবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তোমরা জানো যে কোনো সংখ্যা যদি আমাদের চলতে থাকে, ধরো আমি উদাহরণ দিচ্ছি, একটা অমূলদ সংখ্যার উদাহরণ। ধরো 0.133 এভাবে আমাদের যদি চলতে থাকে একটা সংখ্যা, তা এরকম সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলতে পারবো। দেখো এটা রিপিট আসছে না, পরপর চলতে থাকবে, এর কোনো শেষ নাই। তাহলে এরকম সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলবো। এরকমই পাইটা আসবে, পাইটা চলতে থাকবে, তাই না? তার জন্য আমরা পাইটাকে বলবো অমূলদ সংখ্যা। এবার 2-এর প্রশ্নটা বলছে, দেখো বার্ষিক r/4% সরল সুদের হারে 4p টাকার 1 বছরের সুদ ড্যাশ টাকা। 1 বছরের সুদ চেয়েছে, তাহলে আমরা সুদের সূত্র তো জানি, সুদের সূত্র লাগিয়ে দাও PTR/100। এখানে মান বসাও, পি যেটা আসল এখানে বলেছে, তাহলে এখানে আসলটা কিন্তু 4p বলেছে, তো পি এর জায়গায় 4p। টি সময়, এখানে সময়টা এখানে 1 বছর। আর সুদের হার আরটা দেখো, এখানে আরটা বলেছে r/4%, তাহলে r/4%। আর নিচে আমরা 100টা দিতে লাগবে, এই যে 100টা 1/100, তাহলে 4 কেটে দাও এখানে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? PR/100। তাহলে আমাদের দেখো যে সুদটা বলেছিল, সুদ কত, এটাই আমাদের অ্যান্সার। তো শূন্যস্থানে তোমরা বসাবা PR/100, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা বলছি, 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে? আচ্ছা, এখানে দেখো
তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যা বলেছি, সেই তিনটি সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি এ বি সি, এরা হচ্ছে ক্রমিক, ঠিক আছে, সমানুপাতি এবং ধনাত্মক আছে এরা। তাহলে এখানে আমরা দেখো এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এদেরকে আমরা লিখতে পারবো A/B সমান সমান B/C, এভাবে লেখা যাবে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা A/B করব আর B/C করব, আর এখানে দেখো তোমরা পেয়ে যাবা B² সমান সমান AC পেয়ে যাবা, ঠিক আছে। এই মানটা আমাদের কাজে লাগবে, B² সমান সমান AC আমরা রেখে দিলাম। এবার দেখো সেই তিনটি ধনাত্মক সংখ্যার গুণফল আবার বলে দিয়েছে, ঠিক আছে, গুণফল মানে A গুণিত B গুণিত C, সেই তিনটি সংখ্যার গুণফল কত বলেছে? 64 বলেছে। ওকে, আচ্ছা এবার আমরা কী করবো, এখানে B রেখে দিলাম আর AC এক জায়গায় গুণ করে দিলাম 64। এবার এখানে B থাক, দেখো ACর মান আমরা B² জানি, তাহলে এখানে ACর জায়গায় B² লিখে দেবো। এটাকে যদি আমরা 1 নাম দিয়ে দিই তাহলে বলে দেবো এখানে 1 থেকে 64, তোমরা বলে দাও কোথা থেকে নিয়ে আসলাম, 1 থেকে নিয়ে আসলাম। তাহলে আমরা কত পেয়ে গেলাম, এখানে পেয়ে যাবো B³ যদি আমরা লিখতে পারবো 4-এর কিউব। তা দেখো পাওয়ার যদি সমান হয় তো মূল সংখ্যা সমান, তাহলে B সমান সমান পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে আমাদের বলেছিল মধ্য সমানুপাতি বের করতে বল, তো মধ্য সমানুপাতি দেখো বিটাই তো আমাদের মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতির মান কত পেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে আমরা বলে দেবো তাহলে অতএব মধ্য সমানুপাতি কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। শূন্য স্থানে তোমরা 4 বসাবা। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলছে ত্রিভুজ ABC সদৃশ্য ত্রিভুজ DEF উহাদের পরিসীমা যথাক্রমে 30 সেমি ও 18 সেমি যদি হয় তাহলে BC ও EF অনুরূপ বাহু আবার বলে দিয়েছে। আর যদি BC সমান 9 সেমি হয় তবে EF এর মান কত হবে? EF এর মানটা বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো দুটো ত্রিভুজ সদৃশ্য বলেছে, তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে সদৃশ্য ত্রিভুজ দুটির যে পরিসীমাগুলো আছে পরিসীমার অনুপাতটা দেখো, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, এই যে পরিসীমার অনুপাতটা কী হবে? সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির সমানুপাতের সঙ্গে সমান হবে। অনুরূপ বাহুগুলি দেখো, এটা হচ্ছে BC বাই একটা হচ্ছে EF, এটা হচ্ছে অনুরূপ বাহু বলে দিয়েছে আমাদের প্রশ্নে, ঠিক আছে। তার কী বললাম কথাটা, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাতটা হবে আমাদের সেই দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান হবে, এটা তোমাদের জানতে হবে। তার জন্য আমরা এটা কিন্তু করতে পারলাম। তাহলে আমাদের দেখো এখানে BC-র মানটা বলে দিয়েছে, এটা কাটাকাটি করে দাও 6 দিয়ে, 6 3 18, 6 5 30, তাহলে আমাদের এখানে 5/3 থেকে গেল। BC-র মানটা দেখো কত বলেছে, BC-র মানটা 9 বলে দিয়েছে, 9। এবার আমরা EF-এর মানটা বের করে নিতে পারবো। আমাদের কাটাকাটি আর যাচ্ছে না, তোমাদের এখন করতে হবে EF, ঠিক আছে। EF এটা দেখো 5 এর সঙ্গে 5 গুণ হবে, আর এদিকে 9 3 27, তাহলে অতএব EFটা কত পাবো? 27/5। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা কী করব? ভাগ করে নিব। তাহলে যদি ভাগ করো তাহলে 27, এখানে 5 5 25, নামবে আমাদের কত? 2 নামবে, 0.0, 5 4 20। তাহলে দেখো আমাদের EF-এর মানটা আমাদের বলেছিল কত, তাহলে EF আমরা কিন্তু পেয়ে গেলাম, EF পেলাম 5.4 সেমি হবে, এখানে আমরা সেমি লিখে দেবো। তাহলে শূন্য স্থান তোমরা কী বসাবা? 5.4 বসাবা, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 5-এর প্রশ্নটা বলছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চঙের সমবায়, এটা অনেকবার হয়েছে। দেখো পেন্সিলটা এক মুখ কাটা বলেছে, তাহলে এই অংশটা দেখো এটা তো আমাদের চং আকৃতি, আর এইদিকে যে মুখটা কাটা থাকবে তাহলে এই যে আকৃতি দেখো এটা আমাদের কী হবে? শঙ্কু আকৃতি। তাহলে চং আর শঙ্কু নিয়ে আমাদের কি এক মুখ কাটা, ঠিক আছে, এই মুখটা কাটা আছে, এই মুখটা কাটা নয়, এক মুখ কাটা বলেছে। তাহলে এক মুখ কাটা একটা পেন্সিলটা এদিকটা চং হবে, এটা অংশ হচ্ছে চং, আর এই যে অংশটা আছে কাটা অংশটা এটা আমাদের কি? শঙ্কু। তাহলে চং আর শঙ্কুর সমবায়ে গঠিত। তাহলে এখানে আমাদের দেখো কী হবে? আমাদের তো শঙ্কু তো বলে দিয়েছে, তাহলে আমাদের শূন্য স্থানে কী বসাবা? তোমরা শূন্য স্থানে বসাবা চং বসাবা, তাহলে আমাদের চং হবে অ্যান্সার। ওকে, এবার 6 নম্বর প্রশ্ন দেখো আমাদের সাইন থিটা সমান সমান দেওয়া আছে 8/17, তাহলে আমাদের ট্যান থিটার মানটা বের করতে বলেছে। তা আমরা দেখো কী করবো, সাইন থিটা থেকেই কিন্তু আমরা ট্যান থিটার মানটা বের করতে পারবো। তো দেখো কীভাবে বের করছি, প্রথমে আমরা বর্গ করে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা করলাম, আর এখানে বর্গ করলে 64 হবে, 8-এর বর্গ 64 আর 17-এর বর্গ 289। আচ্ছা এবার সাইন স্কোয়ার থিটাকে আমরা কসে কনভার্ট করবো, তা আমরা লিখতে পারবো 1 - cos স্কোয়ার থিটা 64/289।
আর এখানে যদি আমরা কস স্কোয়ার থিটার মানটা বের করি তাহলে বা কস স্কোয়ার থিটা সমান সমান কত হবে, এটা ধরো ওইদিকে চলে গেল মাইনাস আছে বলে, আর এটা এইদিকে নিয়ে আসো, তাহলে ওয়াট মাইনাস হয়ে যাবে, এটা 64/289 ভগ্নাংশে যোগ বিয়োগ করো, তাহলে এখানে 289 মাইনাস 64 পরে বিয়োগ করো, এটা আসবে আমাদের 5, এটা আসবে আমাদের 2, ঠিক আছে, আর এটা আসবে আমাদের 2, আর নিচে 289 কস স্কোয়ার থিটার মানে যদি এটা হয় তাহলে আমরা দেখো এখানে লিখতে পারবো, আমি এই জায়গায় দেখাচ্ছি, হ্যাঁ, এটাকে যদি আমরা কস স্কোয়ার থিটা আছে এটাকে আমরা 1/sec স্কোয়ার থিটা করে নেব, সেক স্কোয়ার থিটা, তাহলে এটা আমাদের কত আছে 225/289, তাহলে এটাকে তোমরা সেক স্কোয়ার থিটা করবা, উল্টে নিলাম মানটা, তাহলে এই উল্টে যাবে, এদিকে মানটা উল্টে যাবে। দেখো সেক স্কোয়ার থিটার মানে পেয়েছি, আমাদের দরকার ট্যান থিটা, তাহলে আমরা এই সেক স্কোয়ার থিটা থেকে ট্যান স্কোয়ার থিটা মানটা আসবে, তা দেখো এই সূত্রটা দেখো 1 + ট্যান স্কোয়ার থিটা, তোমাদের জানতে হবে যে সেক স্কোয়ার থিটা সমান 1 + ট্যান স্কোয়ার থিটা, এটা সূত্র আছে, তাহলে 289 আর নিচে 225, এখান থেকে আমরা ট্যান স্কোয়ার থিটা মান পাবো, আর ট্যান স্কোয়ার থিটা পেয়ে গেলে ট্যান থিটা পেয়ে যাবো। চলো আমরা বের করি ট্যান স্কোয়ার থিটা বের করি, 289/225 - 1, ঠিক আছে, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 225 289 - 225 বিয়োগ করো, বিয়োগ করলে কত বাবা, এটা আবার 4 পেয়ে যাবা, এটা 2 কত 8, এটা পেয়ে যাবা 6 পেয়ে যাবা 64, আর এখানে 225। ট্যান স্কোয়ার থিটা যদি এটা হয় তাহলে অতএব ট্যান থিটা কত হবে, তাহলে এদের বর্গমূল, তা 64 বর্গমূল 8 পাবা, আর 225 বর্গমূল পেয়ে যাবা 15 পেয়ে যাবা, তাহলে দেখো ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম 8/15, এটাই আমাদের অ্যান্সার। এবার 3 প্রশ্ন আসলাম, 3 প্রশ্নগুলো আমাদের আছে সত্য মিথ্যা লেখো, তারা সত্য মিথ্যা অঙ্কগুলো আমরা দেখে নেব কী আছে। তো 3 একটা বলছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় না, এটা তো কখনই হয় না, আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদটা সবসময় বেশি হবে কার চেয়ে, সরল সুদের চেয়ে, তাহলে এখানে কম বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে, তোমরা অ্যান্সার লিখে দেবা মিথ্যা, অ্যান্সার মিথ্যা, ঠিক আছে। আমাদের যদি আসলটা ফিক্স থাকে, সুদের হার একই থাকে, তা তোমাদের বলে রাখি চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে কার চেয়ে, সরল সুদের চেয়ে, কম হবে না, এখানে কম বলেছে বলে আমাদের অ্যান্সারটা মিথ্যা দাঁড়ায় গেল। 2 প্রশ্ন দেখো, আমাদের বলেছে x² + x + 1 = 0, এই দ্বিঘাত সমীকরণের বলছে বীজ দিয়ে বাস্তব নয়, আচ্ছা বাস্তব নয় বলেছে মানে, ঠিক আছে, তাহলে বাস্তব নয় বলতে নিরূপকটা কী হবে, 0-এর চেয়ে ছোটো হবে, তাহলে আমরা কী করবো, এখান থেকে নিরূপকটা বের করবো, নিরূপক কাকে বলে, b² - 4ac, এটাকে বলা হয় নিরূপক। তো দেখো এখানে মানগুলো বসে চেক করি নিরূপকটা কী বেরোচ্ছে আমাদের, এখানে b বলতে x-এর সহগ, আমাদের 1 আছে, 1-এর স্কোয়ার, তাহলে b হচ্ছে 1-এর স্কোয়ার - 4a, বলতে দেখো a ওর মানটা 1 আছে, s² সহগটাকে এ বলা হয়, আর সিরও এখানে 1 আছে ধ্রুবক সংখ্যাটা, তো এটা সরল করো 1 - 4, তো এটা পেয়ে গেলাম -3, দেখো -3 কি 0-এর চেয়ে ছোটো, তার নিরূপকটা আমরা <0 পেয়ে গেলাম, ওকে। নিরূপক যদি 0-এর চেয়ে ছোটো হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী বলা হয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলা হয় অবাস্তব বলা হয়, তাহলে এখানে আমরা বলবো বীজদ্বয় কী আছে এখানে, অবাস্তব, ঠিক আছে, আর বাস্তব নয়, অবাস্তব। তাহলে আমাদের এখানে বলেছিল যে কথাটা, এখানে বাস্তব নয় বলেছে, তাই না, অবাস্তব বা বাস্তব নয়, বাস্তব নয়, আমাদের অ্যান্সারটা কী পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম, অ্যান্সার সত্য। এবার দেখো 3 প্রশ্নটা বলছে একটি ঘনকে সমগ্র দৈর্ঘ্যের ক্ষেত্রফল s, ঠিক আছে, সমগ্র দৈর্ঘ্যের ক্ষেত্রফল বলে দিয়েছে s, এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s = 2d², এই যে সম্পর্কটা বলেছি s = 2d², s হচ্ছে সমগ্র দৈর্ঘ্যের ক্ষেত্রফল ঘনকের, আর d হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা কি আমাদের সত্যটা স্যাটিসফাই করবে, তা দেখো আমরা চেক করব, তাহলে আমরা এখানে ঘনকের বাহু দৈর্ঘ্য a ধরে নিলাম, ঘনকের বাহু দৈর্ঘ্য যদি a হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, 6a², এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র, আর এখানে কর্ণের দৈর্ঘ্য d বলেছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি ঘনকের, আমরা জানি √3 × বাহু দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এখান থেকে আমরা এর মানটা যদি বের করি তাহলে এ পেয়ে যাবে তোমরা d/√3 পেয়ে যাবা,
এখানে বসিয়ে দাও, তাহলে s সমান সমান 6 ইন্টু ডি বাই রুট 3 তার হোল স্কোয়ার। s সমান সমান 6 ইন্টু ডি স্কোয়ার, এটা 3 পেয়ে যাবা, 3 দিয়ে 6, 3 কেন পেলাম? আর তোমরা জানো, ঠিক আছে, রুট ওভার স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, 3 থেকে যায়। তাহলে এখানে দেখো আমরা s সমান সমান কত পেয়ে যাচ্ছি, 2d স্কোয়ার পেয়ে যাচ্ছি, এটাই আমাদের বলেছিল। তাহলে আমরা অ্যান্সারটা কী পেলাম, আমরা পেয়ে গেলাম 70 পেয়ে গেলাম। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 45 ডিগ্রি, এদের মানটা আমাদের 1 বলে দিয়েছে। কত বলেছে? 1। তো দেখো 1 আসলে সত্য, না আসলে মিথ্যা। তো আমরা চলো আমরা মানগুলো বসিয়ে সরল করি। সাইন 45 ডিগ্রির মানটা আমরা কত জানি? সাইন 45 ডিগ্রির মানটা তোমরা জানবা 1/√2, ঠিক আছে, তার হোল স্কোয়ার। আচ্ছা, কস 45 ডিগ্রির মান, কস 45 ডিগ্রির মানটাও 1/√2 তার হোল স্কোয়ার। সাইন আর কস 45 ডিগ্রির মানটা কিন্তু সমান হয়। ট্যান 45 ডিগ্রির মান এটা 1 হয়, তাহলে 1 স্কোয়ার মাইনাস সেক 45 ডিগ্রির মান, দেখো কস যদি হয় 1/√2, তো কসের উল্টো তো সেক, তাহলে 1/√2 উল্টো কী হয়? √2, তাহলে সেক 45 ডিগ্রির মান √2 পেলাম, আর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এবার সলভ করে দেখবো কত আসছে মানটা। এটা 1/2 পাবা, এটাও 1/2 পাবা, এখানে 1, আর এটা দেখো এটা 2 পাবা। আচ্ছা, এই দুটো যোগ করলে তোমরা 1 পাবা, হাফ আর হাফ যোগ করে 1, এখানে 1 ছিল -2, 1 1 যোগ করে 2 -2, দেখো কেটে গিয়ে কত আসছে? আমাদের 0 আসছে, 1 কিন্তু আসছে না, ঠিক আছে, 1 বলেছিল, তাহলে 1 বলেছিল বলে অ্যান্সারটা মিথ্যা বলবো, আমরা অ্যান্সার লিখে দেব মিথ্যা। আর 5 প্রশ্ন দেখো আমাদের কিছু তথ্য দেওয়া আছে, 2 20 18 10 22 5, আমাদের বলেছে এদের মধ্যমা বলেছে 19 বলেছে, কত বলেছে? 19। তাহলে 19 যদি মধ্যমা হয় তো সত্য হবে, না হলে মিথ্যা। তাহলে মধ্যমা আমরা কী করে পাবো? দেখো মধ্যমা পাওয়ার জন্য আগে তথ্যগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে ছোট দেখো, প্রথমে ছোট 2 আছে, তারপরে 5 আছে, 5-এর পর কে আছে? 10 দেখতে পাচ্ছি, 10-এর পর 18, 18-এর পর 20, 20-এর পর 22। আচ্ছা, তথ্যগুলো দেখো গুনে নাও কতগুলো ছিল, 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, ঠিকই আছে, আমরা গুনে নিলেও আমাদের সুবিধা হবে, কোনো কিছু ছাড়া পড়বে না আমাদের। আচ্ছা, এবার আমরা মধ্যমা বের করব। তাহলে দেখো মধ্যমা, দেখো মধ্যমা বের করে যেটা আমাদের নিয়ম। তাহলে কটা আছে? 6টা সংখ্যা, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা মানে জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তো এদিকে 2 জন আর এদিকে 2 জন বাদ দাও, ঠিক আছে, এরা 2 জন বাদ পড়ে গেল, থেকে গেল মধ্যের এই 2 জন। তাহলে এই 2 জনকে নিয়ে মধ্যমা তৈরি হবে। দেখো কীভাবে, এদের 2 জনকে যোগ করব আর 2 দিয়ে ভাগ করব, তো এটা সরল করে আমরা মধ্যমা পেয়ে যাব। তো এটা যোগ করলে কত পাবা? এটা পাবা 28 আর নিচে 2, কাটাকাটি করো 1 4, তাহলে মধ্যমা কিন্তু আমাদের 14 বলেছিল 19, তাহলে কিন্তু আমরা পেলাম না, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা মিথ্যা লিখে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু আমাদের কি বলেছিল, মধ্যমাটা 19 বলেছিল আমাদের, তার জন্য আমরা কি লিখে দেবো? অ্যান্সারটা মিথ্যা লিখে দেবো। এভাবে আমাদের করতে হবে। দেখো তোমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় করবা তোমরা এভাবে করে নিবা, যেভাবে তোমরা দেখাতে হবে জিনিসটা, ঠিক আছে। তোমরা একবারে সত্য মিথ্যা যদি লিখে দাও তাহলে কিন্তু ভালো হবে না, তোমাদের কিন্তু করে দেখাতে হবে। 19 যদি হতো তাহলে সত্য, 19 হলো না বলে আমরা কিন্তু মিথ্যা বললাম, ঠিক আছে। তোমরা কিন্তু একটু এগুলো ভেঙে ভেঙে করবা, একদম সংক্ষেপে করবা না, কারণ সংক্ষেপে কীভাবে করবা তোমরা জানবা কী করে উত্তরটা কী হবে, তাই না। তো তখন তো বুঝে নিবে যে তোমরা কারো শুনে করেছো বা এটা তোমরা চিট করে করেছো। তা তোমরা একদম ডিটেলসে করো, একদম খাতা ভালো হবে, সেভাবে তোমাদের করতে হবে, যে খাতা দেখেই তোমাদের মানটা বেড়ে যাবে, নাম্বারটা কিন্তু পরীক্ষায় বাড়বে, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা আছে, একটু ভালো করে করতে হবে। আমার মতো এভাবে যেভাবে করাচ্ছি আমি, এভাবেই তোমরা কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো সাজাবা। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের কী বলছে, 10 সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি বৃত্তের কোনো যে কেন্দ্রের সমকোণ উৎপন্ন করলে যেটির দৈর্ঘ্য হবে 20√2 সেমি। আচ্ছা, এখানে দেখো যেটি কিন্তু কেন্দ্রের সমকোণ উৎপন্ন করছে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো চলো আমার ছবি রেখে ভালো করে প্রশ্নটা বুঝি। আমাদের একটা বৃত্ত আছে, আর এখানে আমরা একটা জে নিলাম, এই যে যেটার নাম এ বি দিয়ে দিলাম। কেন্দ্রে বলেছে, এই যে কেন্দ্র ও নাম দিলাম, কেন্দ্রটা কিন্তু এখানে বলিনি কোনো কিছুর নাম, আমরা ও দিয়ে দিলাম। আর যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে যেটা, তাহলে সেই কোণটা কিন্তু আমাদের এখানে বলেছে 90 ডিগ্রি। আর ব্যাসার্ধ বলে দিয়েছে এখানে, মানে ও আর ও বির মানে আমাদের জানা আছে, ঠিক আছে, 10 সেমি 10 সেমি। তাহলে যেহেতু দেখো এই কেন্দ্রে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই যে এ ও বিটা কি সমকোণ ত্রিভুজ, তাহলে এ ও বিটা সমকোণ ত্রিভুজ হলে পরে আমরা দেখো এ বির মানটা আমরা কি বের করতে পারবো। এ বির মানটি এখানে বলেছে
কত বলেছে এখানে এবির মানটা? এবির মানটা 20 √2 বলেছে। তাহলে এবির মানটা যে 20 √2 হয়তো সত্য, আর 20 √2 যদি না হয় তাহলে মিথ্যা। তাহলে আমাদের তো বের করে দেখাতেই হবে, তাই না? একবার তো সত্য মিথ্যা বলতে পারবো না। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ আছে, এটা সমকোণী ত্রিভুজ এওবি থেকে এখান থেকেই আমরা বের করবো অতিভুজ হচ্ছে এবি। দেখো সমকোণের বিপরীত যে বাহুটা হয় সেটা কিন্তু অতিভুজ হয়, এটা তোমাদের জানতে হবে। তো অতিভুজ স্কোয়ার সমান ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, এদের ভূমিলম্ব আমরা বলে দেবো। আর এখানে এবির মানটা বের হবে, তাহলে ওএ হচ্ছে 10 স্কোয়ার আর ওবি হচ্ছে 10 স্কোয়ার। এখানে 100 যোগ করে পেয়ে যাবো 200। তাহলে এবি কত পাবো? এবি পেয়ে যাবো √200। এই বর্গমূল করো, এর বর্গমূলটা দেখো আমরা এইভাবে করবো, 2 × 100 লিখলাম। তাহলে 100 বর্গমূল 10, আর 2টা কিন্তু থেকে যাবে। দেখো এবিটা, ঠিক আছে, এবি দৈর্ঘ্য মানে যেটা এখানে বলেছিল আমাদের, সেই জেটির দৈর্ঘ্য, জেটিতে এবি ধরেছি, তো এটাই কিন্তু আমাদের জের দৈর্ঘ্য, ঠিক আছে, জেটি। তাহলে জেটি সমান এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু এখানে বলেছিল 20 √2, কিন্তু 20 √2 আসেনি আমাদের। তাহলে আমাদের কী হবে? অ্যান্সারটা মিথ্যা হবে। তাহলে এখানে অ্যান্সারটা আমরা লিখে দেবো মিথ্যা লিখে দেবো। এবার দেখো 4 প্রশ্নগুলো আমরা চলে এসেছি। 4 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা প্রতিটি প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবা। তো চলো 4 প্রশ্নগুলো করি আমরা। তো 4-এর 1-এরটা আমরা প্রথমে করাবো। 4-এর 1-এর প্রশ্নটা বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 2 বছরে হবে আমাদের? কত? 3630 টাকা হবে। কত টাকা বলতে আসলটা বের করতে বলেছে। তাহলে আসল আমরা ধরে নিব, আসলকে পি বলা হয়, এটাকে আমরা x টাকা ধরে নিলাম। তাহলে আমরা আসল ধরে নিলাম। তাহলে এখানে আমাদের দেখো 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে আমাদের। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব। তো আমরা লিখব সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি আমাদের কত বলেছে এখানে? 3630 বলে দিয়েছে। এবার সমূল চক্রবৃদ্ধির সূত্র কী জানি আমরা জানি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে 3630। চলো মান বসাও। এখানে পি বলতে আসল x, 1 প্লাস সুদের হারটা এখানে আমাদের বলেছে 10%, 10/100, আর সময়টা কত বলেছে? 2 বছর বলেছে। তাহলে এই যে আমাদের সরলটা। আচ্ছা, এখানে যদি আমরা এটা কেটে দিই তাহলে আমাদের কত আসবে? এটা আসবে 11/10, দুবার গুণ হবে যেহেতু স্কোয়ার আছে, তো আবার 11/10, এদিকে আছে 3630। কাটাকাটি করো, 11 × 3 = 33, আবার 11 × 3 = 33, 0, আবার 11তে কাটাকাটি যাবে, 11 × 3 = 33, 0। তাহলে আমাদের দেখো এক্সের মানটা কত পাচ্ছি? x সমান এই যে 100টা গুণ হবে, তাহলে 30 ছিল, 2টো শূন্য বেড়ে যাবে আমাদের। তাই দেখো আমরা পেয়ে গেলাম আসল। তাহলে নির্ণেয় আসল, যেটা বের করতে বলেছিল, নির্ণেয় আসল বা মূলধন, ঠিক আছে। কত পেলাম? 3000 টাকা। এই যে আমাদের অ্যান্সারটা। দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা বলছি, দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 2000 টাকা। একজন 18,000 টাকা লগ্নি করে লাভ পান 800 টাকা, আর দ্বিতীয়জন কত টাকা লগ্নি করেছিল, তাই না? তাহলে আমরা ধরে নেব দ্বিতীয়জন x টাকা লগ্নি করেছিল। তাহলে আমরা ধরি দ্বিতীয়জন x টাকা লগ্নি করেছিল ধরে নিলাম আমরা। আচ্ছা, এবার দেখো তাদের দুইজনের প্রথমজন আর দ্বিতীয়জন আছে এখানে। তাহলে আমাদের লিখব প্রথম ও দ্বিতীয় জনের মূলধনের অনুপাত, দেখো মূলধন অনুপাত বলতে কি? যে টাকাটা লগ্নি করেছিল, তাই না, সেই টাকাটাই হচ্ছে মূলধন। তাহলে তাদের দেখো প্রথমজন বলতে দেখো সে একজন যেটা আছে সেটাই প্রথমজন, সে 18,000 টাকা লগ্নি করেছিল, 18,000 টাকা। আর এখানে দ্বিতীয় জনটা, এটাতে আমরা ধরলাম যে x টাকা লগ্নি করেছি, তাহলে x এই হচ্ছে মূলধনের অনুপাত। এবার এখানে দেখো প্রথম জনের লাভটা বলে দিয়েছে, তাই না? তা প্রথম জনের লাভটা বের করব। তাহলে আমরা লিখব প্রথম জনের, কি বের করবো আমরা?
লভ্যাংশই বের করি, লভ্যাংশ। তাহলে প্রথম জন ছিল কত 18,000 বাই আনুপাতিক যোগ 18,000 প্লাস এক্স আনুপাতিক যোগ, এবার গুণ হবে দেখো আমাদের কত দিয়ে, মোট লাভ হয়েছিল, কত মোট লাভ হয়েছিল এখানে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা আমাদের গুণ হবে। আর এই যে প্রথম জনের লাভটা কিন্তু আবার বলে দিয়েছে কত 800 টাকা বলে দিয়েছে, ঠিক আছে, কত বলেছে 800 টাকা। তাহলে আমরা এখান থেকে সরল করে কার মান পাবো, এক্সের মান পাবো। তাহলে আমরা দুটো শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 10 পাবো এটা, আর এটা 4 পাবো, আর এখানে আবার 2 দিয়ে কাটাকাটি করব, তাহলে এখানে কত হবে 2 নং 18, আর এখানে হয়ে যাবে আমাদের 3টা 0, আবার 2 একে 2, এখানে 2 4 8, 2 5 10, দুটো 0, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কী করবো, বর্গগুণ করি। তাহলে এদিকে একের সঙ্গে গুণ হয়ে 18,000 প্লাস এক্স, আর এটা কত দাঁড়ালো, এটা হলো আমাদের দেখো 45, 3টা 0 মানে 45,000 টাকা। এবার এখান থেকে আমরা এক্সাক্ট মানটা পেয়ে যাব। তা দেখো 45,000 থেকে 18,000 বিয়োগ হবে, তাহলে 45,000 থেকে 18,000 যদি বিয়োগ করো তোমরা বিয়োগ ফলটা পাবা 27,000 টাকা, ঠিক আছে। তাহলে এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তো আমাদের যে বলেছিল যে দ্বিতীয় জন কত টাকা লগ্নি করেছিল, তো অতএব লিখব দ্বিতীয় জন 27,000 টাকা লগ্নি করেছিল, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3 প্রশ্নটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 যদি হয়, তাই দেখা সমীকরণে দুটি বীজ বলে দিয়েছে, আলফা বিটা বলে দিয়েছে। তাহলে আমাদের যে মানটা বের করতে বলেছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মানটা আমাদের বের করতে বলেছে। তা দেখো আমরা কীভাবে মানটা পাই, তাহলে প্রথমে আমরা কিন্তু এখানে বীজদের যোগফল বের করতে পারবো আলফা প্লাস বিটা। তো বীজদের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে সব বি এ সিগুলো কিন্তু 1 1ই আছে, তা আমরা -1 পেয়ে গেলাম। বীজের গুণফল 1/1, ঠিক আছে, সি বাই এ সেটা আমরা 1/1 1 পেয়ে গেলাম। এবার আমরা দেখো এর মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা কথা থেকে করি, এখানে করি, তো আমরা লিখি এখন আমরা লিখব আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। আমরা কী করবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তাহলে আলফা বিটা আমাদের লসাগু, এখানে আলফা কিউব, এখানে বিটা কিউব আসবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে। আলফা কিউব প্লাস বিটা কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা আলফা প্লাস বিটা, আর নিচে তো হচ্ছে আলফা বিটার মান 1 বসিয়ে দাও, আর এখানে দেখো মানগুলো এটা -1 পেলাম, তার কিউব, এটা -3 × 1, আর এটা -1, আর নিচে 1 আছে 1, আর কি দেব, এটা দেখো এটা -1 দাঁড়িয়ে গেল, এটা কিন্তু +3 দাঁড়িয়ে গেল, এটা কিন্তু দেখো 2 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের আছে, দুটি সংখ্যার অনুপাত 5:6, সংখ্যা দুটির অনুপাত কিন্তু বলে দিয়েছে 5:6 বলেছে। আচ্ছা তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত যখন দেওয়া আছে, তাহলে আমরা প্রথমটাকে, ঠিক আছে, প্রথমটাকে আমরা ধরে নিব 5x, আর দ্বিতীয়টাকে সেকেন্ডটাকে ধরে নেব আমরা 6x। তাহলে এদের দেখো কী বের করব, আমরা এদের গসাগু বের করব, গসাগু, যেহেতু গসাগু দেওয়া আছে, গসাগু দেখো যেটা মিলবে সেটাই গসাগু, এক্স মিলেছে, এক্স আর এক্স মিলেছে, তার গসাগু কিন্তু এক্স, এটাই নিয়ম, ঠিক আছে। গসাগুতে যেটা একই থাকবে দুটো থেকে সেটাই আমরা নিতে পারবো গসাগু, আর লসাগু যেটা মিলবে সেটাও নেব, আর যেটা মিলবে না সেটাও নেব। গসাগু বলেছে আমাদের গসাগু এক্স হয়ে গেল। এবার দেখো গসাগু আর বলে দিয়েছে প্রশ্নে কত 4, তাহলে এক্সের মানটা আমরা কিন্তু 4 পেয়ে গেলাম। এবার আমরা দেখো প্রথম সংখ্যা পেয়ে যাব ফার্স্টটা, তাহলে প্রথমটা পেয়ে যাব কত 5 × 4, তারপরে কত 20 হয়ে যাবে। আর সেকেন্ড সংখ্যাটা পেয়ে যাবো কত, আমরা পেয়ে যাবো 6 × 4, তাহলে পেয়ে যাবো আমরা 24। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা পেয়ে গেছি, তো এতে লসাগু 20 আর 24 লসাগু করে নাও, আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 20 আর 24 লসাগু কত হবে, 2 দিয়ে করো, এখানে আবার 2 দিয়ে করো, 2 × 5 = 10, 2 × 12, আর কিন্তু যাবে না। তাহলে লসাগু দেখো, তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 2 2 5 6, গুণ করে নাও, দেখো
4 4 5 20 আর 20 6 6 দিয়ে 12 120। তাহলে দুটি সংখ্যার লসাগু আমরা পেয়ে গেলাম 120, এটাই আমাদের অ্যান্সার। দেখো এবার 4-এর 5-এর অঙ্কটা আমরা করাবো। তো বলছে অঙ্কটা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, এবি লম্ব সিডি, যেখানে সিডি যেটি ও বিন্দুগামী নয়, কোণ এডিসি 50 ডিগ্রি হলে কোণ সিএডি এর মান কত হবে? আচ্ছা চলো আমরা প্রশ্নটা ছবি এঁকে ভালো করে বুঝি। প্রথমে তো আমাদের একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, এই যে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, আর এবি ব্যাস বলেছে, এই যে আমাদের এবি ব্যাস, এ বি, আর সিডি একটা এমন যে বলেছে যেটা ও, এখানে যদি কেন্দ্রবিন্দু ও হয় তাহলে যেটা এইভাবে গেছে, তোমাদের বলে দিচ্ছি, এই যে যেটা, এটা হচ্ছে আমাদের সিডি। এখানে আমার এ বি আর সিডি কিন্তু পরস্পর লম্ব বলেছে, তাই না? তাহলে এই যে কোণগুলো কত হবে, এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণগুলো আমাদের কত হবে, 90 ডিগ্রি হবে, পরস্পর লম্ব এখানে। আচ্ছা তাহলে আমরা দেখো আমাদের যে কোণগুলো বলেছে এখানে, কোণ এডিসি, এডিসি মানে এটা এডিটা যোগ করতে হবে, এই কোণটা আমাদের বলেছে, এই কোণে কত বলেছে, 50 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা এই কোণটা আমরা পেয়ে যাব, ত্রিভুজের দুটো কোণ জানা আছে, একটা কোণ পেয়ে যাব। তাহলে দেখো এটা 90 50, তাই এটা কত হবে, 40 হবে এটা, তাই না? কারণ 50 আর 40 90 ডিগ্রি হয়, তো এটা আমরা 90 ডিগ্রি, এটা কিন্তু 40 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে বুঝতেই পারছো। তাহলে আমরা এখানে তোমাকে বলে দিই তোমাদের কোণ, এই কোণটা আমরা কী নাম দেব? আচ্ছা এখানে একটা বিন্দু আমরা এই যে ছেদ করেছি, এখানে পি বিন্দুতে ছেদ করেছি, পি নাম দিয়ে দিলাম। তো আমরা বলবো পি এ, পি, ঠিক আছে, পি এ ডি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি বাদ যাবে, ওকে। তাহলে 180 ডিগ্রি, এটা কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা তোমরা যোগ করে 140 ডিগ্রি পেয়ে যাবা। তো এটা যদি বিয়োগ করো তাহলে এটা পাবা 40 ডিগ্রি পাবা। তাহলে এভাবে আমরা পিএডির মানটা বের করে নিলাম। আচ্ছা এখন আমরা দেখো তো, এখন আমরা কি করব, আমাদের যেটা বলেছে যে সিএডি আমাদের এসি যোগ করতে হবে, এই যে সিএডি, তাহলে আমাদের কোণ সিএডি এই মানটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? এই যে বড় কোণটা এখানে দেখো, এই কোণটা কত হবে। তা দেখো আমরা এই কোণটা কী করে বের করছি। এখন আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এপিডি আর এপিসি, দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তার জন্য 3টা শর্ত সমান দেখাতে পারলেই আমরা সর্বসম দেখাতে পারবো। তো আমরা নিব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ এপিসি এর এই দুটো ত্রিভুজ নিলাম আমরা, সর্বসম দেখাই। 1 নম্বর শর্ত কি দেখাতে পারবা, দেখো এই দুটো কোণ তো সমকোণ 90 ডিগ্রি, তাহলে সমান দেখাও। তাহলে এখানে আমরা এপিসি কোণ এপিসি সমান সমান কোণ এপিডি, কোণ এপিডি পেয়ে গেলাম সমান, কারণ 90 ডিগ্রি এরা। আচ্ছা 2 নম্বর শর্ত তোমরা দেখাতে পারবা, এই যে এপিটা কিন্তু সাধারণ বাহু, তাহলে আমরা এখানে এপিটা বলে দেব সাধারণ বাহু, দুটো ত্রিভুজের একটা বাহু, সাধারণ বাহু। আর একটা শর্ত আমরা সমান দেখাবো, কী শর্ত সমান দেখাতে পারবো, এবার দেখো এখানে আমাদের, তাহলে এখানে দেখো এই যে পিসি আর পিডি আছে, এরা কিন্তু সমান আছে, ঠিক আছে? তারপর কারণটা তোমাদের জানাবো। 3 নম্বর শর্ত, পিসি সমান সমান পিডি, কেন সমান এরা? দেখো এটা তো আমাদের যে ব্যাস নয় এরকম যে, তো ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা, সেই যেটাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখানে কারণটা যদি তোমরা বলো তো তোমরা লিখবা ব্যাস নয় এরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, বাস এটা একটা উপপাদ্য আছে, ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে পিসি সমান সমান পিডি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা পিসি সমান সমান পিডি পেয়ে গেলাম। দেখো দুটো ত্রিভুজ থেকে আমরা 3টা শর্ত সমান দেখিয়ে দিয়েছি, তাহলে দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো।
তাহলে এপিডি সর্বসম চিহ্ন এভাবে সমান সমান দিয়ে ঢেউ খেলানো। তাহলে এপিডি ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ এপিসি। দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। তাহলে সর্বসম ত্রিভুজে অনুরূপ যে কোণগুলো আছে কী হবে, সমান হবে। তারপর অনুরূপ কোণ দেখাবো সমান। এই কোণটার নাম দিব আমরা, এটাকে পিএডি বলি, পিএডি সমান সমান। আর এই কোণটা বলে দাও পিএসি, পিএসি। ঠিক আছে, এরা সমান পেয়ে গেলাম, কারণ সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ এরা, ঠিক আছে, দুজনে অনুরূপ কোণ আছে, তাই অনুরূপ কোণ সমান হয়। এবার দেখো আমরা কিন্তু পেয়ে গেছি পিএডির মানটা আমরা দেখিয়েছি 40 ডিগ্রি। তাহলে পিএডি যদি 40 ডিগ্রি হয় তাহলে পিএসি কত হবে, 40 ডিগ্রি হবে। তাহলে আমরা এই কোণটা কত পেয়ে গেলাম, 40 ডিগ্রি পেয়ে গেলাম, এটা 40 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো, এবার দুজন যোগ করে, দুটো কোণ যোগ করে আমরা সিএডি কোণটা পেয়ে যাব। তাহলে অতএব সিএ কোণ সিএডি সমান সমান কত হবে, 40 ডিগ্রি যোগ 40 ডিগ্রি যোগ করে কত পাবো, 80 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। কোণ সিএডির মানটা বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। 6 প্রশ্ন দেখো আমাদের বলেছে কত, a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a - 3b + 4c/k। এবার যদি হয় আমাদের কে এর মানটা বের করতে বলেছে, কে এর মান কত হবে। ঠিক আছে, তো কে এর মানটা বের করে দেখাবো। তার জন্য আমরা কী করব, এদের সবাইকে আমরা ধরে নিচ্ছি পি ধরে নিচ্ছি। কি ধরলাম আমরা, পি ধরি। ওকে, আচ্ছা, তাহলে সবাই যদি পি এর সঙ্গে সমান হয় তাহলে প্রত্যেকটা লিখব। a/2টা হয়ে যাবে আমাদের কত, পি। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করব 2p। একইভাবে এখান থেকে বি এর মানটা তোমরা পেয়ে যাবা 3p, আর এখান থেকে সি এর মানটা পেয়ে যাবা 4p। ওকে, আচ্ছা, এবার লক্ষ্য করো, এর মানটা তো আমরা পি জানি, তাহলে আমরা লিখে দেবো টেপ 2a - 3p + 4c/k সমান সমান পি। তা মানগুলো এবার বসাবো। দেখো এর মান, বি এর মান, সি এর মান এখানে পুট করে দিই। তাহলে 2 × এর মান হচ্ছে 2p, 3 × এর মান হচ্ছে 3p + 4 × এর মান হচ্ছে 4p। আর নিচে ছিল আমাদের কে, এদিকেও আছে আমাদের পি। তাহলে এখানে দেখো আমরা উপর থেকে পি কমন নিতে পারছি। পি কমন নিলে পরে এটা 4, এটা 9, আর এটা 4 × 4 = 16, এভাবে দাঁড়াচ্ছে। নিচে তো কে আছে, আর এদিকে আমাদের পি আছে। পি আর পি এবার তোমরা কেটে দিতে পারো, এখানে 1 থেকে গেল। তাহলে এখানে দেখো, তাহলে কত হবে দেখো, 4 আর 20-তে 4 আর 16 20 হয়ে গেল, আর 20 থেকে 9 চলে গেল। তাহলে 20 থেকে 9 বাদ দিলে কত হয়, 11। তাহলে 11/k আছে মানটা। তাহলে এখানে 1 আছে। তাহলে এখান থেকে কে এর মানটা তোমরা কত দেখতে পাচ্ছ, কে এর মানটা 11। তাহলে কে এর মানে বের করতে বলেছিল, আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার 11। এবার দেখো 7 প্রশ্নটা কি বলছে। এখানে 7 প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান সমান 90 ডিগ্রি আর বিডি লম্ব এসি। যদি বিডি 8 সেমি হয় আর এডি 4 সেমি হয় তবে সিডির দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এখানে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ আগে তৈরি করতে হবে। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আর এখানে কোণটা কিন্তু বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি আছে। আর এটা এ নাম দিলাম এ বি সি। এবার লম্বটা যেটা বলেছে বিডি লম্ব এসি, তাহলে বিডি এভাবে এখানে লম্ব আছে, এই যে এটা আমরা ডি নাম দিয়ে দেবো, বিডি লম্ব এসি। তাহলে আমাদের কি এই কোণটা আমাদের 90 ডিগ্রি, আর এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, তা 3টা ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, বড় ত্রিভুজ আর 2টো ছোটো ত্রিভুজ, এরা সবাই কিন্তু সমকোণী ত্রিভুজ। আচ্ছা, বাহুগুলো বলেছে দেখো বিডিটা, এই যে বিডিটা আমাদের বলেছে 8 আর এডি বলেছে 4। ওকে, তাহলে আমাদের সিডি, এই যে সিডি দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। সিডি আমাদের কত, এই দৈর্ঘ্যটা। তো দেখো আমরা সিডি দৈর্ঘ্য বের করার আগে আমরা এবি দৈর্ঘ্যটা পেয়ে যাব, যেহেতু এখানে 8 আর 4 আছে, এবি দৈর্ঘ্যটা আমাদের কাজে লাগবে। তো চলো আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এবি দৈর্ঘ্যটা বের করে নিই। তো আমরা সমকোণী ত্রিভুজ লিখব, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে, তাহলে ওই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ দেখো এটা অতিভুজটা এবি, তাহলে আমরা বলবো এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডি হচ্ছে 4-এর স্কোয়ার, বিডি হচ্ছে 8-8-এর স্কোয়ার, 16, এটা হয়ে গেল 64। এটা দেখো তো, এদিকে 10 আর 6 7 8 80। তাহলে এবির মানটা এবার বের করব। এবির মানটা হবে √80। 80কে ভাঙাও, 80কে দেখো 16 × 80 করতে পারবা, 16 × 80।
তাহলে 16-এর জন্য 4 বের করতে পারবো, 5টা থেকে গেল। তাহলে এবির মান 4√5 আমরা বের করে নিলাম। এখন দেখো আমরা দুটো ত্রিভুজ তুলব, বড় ত্রিভুজটা আর কোন ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজটা, বড় ত্রিভুজ আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাবো। তা আমরা দেখো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ নিব ABC ও ত্রিভুজ নিব আমরা এটা ত্রিভুজ, এটা ABD, তাহলে ABD। তাহলে দেখো এত এর সদৃশ্য দেখানোর জন্য দুটো শর্ত সমান দেখো। 1 নম্বর শর্ত, এই যে দুটো ত্রিভুজেরই এ কোণটা আছে আর দুটো ত্রিভুজেরই এক একটা কোণ 90 ডিগ্রি আছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা 90 ডিগ্রি কোণটা দেখাই। বড় ত্রিভুজটা আগে আছে, বড় ত্রিভুজের কোণটাও 90 ডিগ্রি আছে, ABCটা 90 ডিগ্রি আছে, আর ছোটো ত্রিভুজটা আছে ADB, তাহলে ADB, তাহলে এটা কত 90 ডিগ্রি। ওকে, 2 নম্বর শর্ত, দুটো শর্ত দেখাতে হবে সদৃশ্য দেখাতে গেলে। আর এই যে কোণ এটা দেখো, দুটো ত্রিভুজেরই কোণ এ আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ কোণ, আমরা সমান দেখাতে পারলাম। তাহলে আমরা এবার বলে দেবো দুটো ত্রিভুজ সদৃশ্য, ত্রিভুজ ABC, ঠিক আছে, সদৃশ্য ত্রিভুজ ABD। দেখো দুটো ত্রিভুজ সদৃশ্য দেখিয়ে দিলাম। এবার তোমাদের দেখো জানতে হবে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায় তাহলে তাদের যে অনুরূপ বাহুগুলো পাবো, অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো কিন্তু সমান পাবো। ওকে, তা দেখো তাহলে আমরা এই যে বড় ত্রিভুজের আমরা কোনটা বাহু নিব, লম্বটা নিচ্ছি AB, মনে রাখবো। দেখো লম্ব বাই আমরা কী নেব, লম্ব বাই অতিভুজ নিচ্ছি AC। তাহলে খেয়াল করে কিন্তু দেখো বড় ত্রিভুজে কী নিলাম, এই যে বড় ত্রিভুজটার লম্ব বাই অতিভুজ AC। তাহলে একইভাবে ছোট ত্রিভুজেরও আমরা কী নেব, লম্ব বাই অতিভুজ নেব। লম্ব হচ্ছে দেখো AD, তার লম্ব হচ্ছে AD বাই অতিভুজ কোনটা, ABটা, তাহলে এখানে আমরা AB লিখব। যেভাবে নেবা বড় ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে, সেভাবে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে নিতে হবে। অনুরূপ বাহু যেহেতু বলেছে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে। চলো মান বসাই আমরা, ABর মানটা বের করে রেখেছি। AB কত, AB হচ্ছে আমাদের 4√5, আর এটা আমাদের AC জায়গা আমরা লিখছি দেখো AD যোগ DC। তাহলে আমরা AC জায়গায় লিখব AD যোগ DC বা CD বলো, যেহেতু CD দৈর্ঘ্য বের করতে বলেছে, DCটাকে CD বলে দিলাম। আর ADর মানটা দেখো 4, আর ABর মানটা হচ্ছে 4√5। তাহলে ADর মানও জানা আছে এখানে, তাহলে 4√5, আর নিচে এখানে দেখো এটা হচ্ছে ADর জায়গায় আমরা 4 বসাতে পারবো, 4 + CD। আর দেখি আচ্ছা এখানে দেখো 4 কেটে দিতে পারো, তাহলে 4 যদি কেটে দাও তার উপরে 1/√5 থেকে গেল। এবার বর্জগুণ করে নাও, 4 + CD সমান এটা দেখো গুণ করো, √5 5, তাহলে 4 5 20, এটা 20 পেয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা কিন্তু সিডির মানটা পেয়ে যাচ্ছি, 20 থেকে 4 বাদ যাবে, তাহলে কত 16। তাহলে এতই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখো এখানে সেমিতে মানগুলো আছে, তাহলে 16 সেমি লিখে দেবো। তাহলে সিডির মান কত, 16 সেমি, অ্যান্সার পেয়ে গেলাম অ্যান্সার। দেখো 8-এর প্রশ্নটা আমাদের আছে x = 2 + √3, y = 2 - √3। তাহলে এই দুটো মান দেওয়া আছে, x আর y এর মানটা। তা আমাদের মান বের করতে বলেছে xy + 1/xy, এর মান কত হবে, এর মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ xy আছে, তাহলে আমাদের এখানে শুধু xy এর মানটা দরকার। তাহলে আমরা xy মানটা বের করছি। এখানে গুণফল আছে দুটোর, তাহলে এখানে হবে 2 + √3 × 2 - √3। এখানে দেখো এটা a + b × a - b সূত্র, তাহলে a² - b², এটা 4 হবে, এটা 3 হবে, তাহলে কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তাহলে xy এর মানটা যদি 1 হয় তাহলে দেখো আমরা সহজে মানটা পেয়ে যাবো, এর মানটা। তাহলে এখানে 1 বসাবো, 1/1 বসাবো, 1 + 1, তাহলে দেখো কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা 2। খুব ভালো অঙ্ক, ছোট্ট অঙ্ক ছিল। দেখো আমাদের এখানে দেওয়া আছে cos 4θ = sin 5θ। তাহলে আমাদের মানটা বের করতে বলেছে tan 3θ মানটা। তো আমরা প্রথমে দেখো এখান থেকে থিতার মানটা বের করতে পারবো, তো থিতার মানটা বের করলে আমাদের এর মানটা পেয়ে যাবো। তো চলো দেখো কী করে পাচ্ছি আমরা দেখো এই cos 4θকে আমরা যদি সাইন লিখে দিই, এটাকে আমরা সাইন লিখে দিচ্ছি, sin 90 ডিগ্রি - 4θ, এটা লিখতে পারবো, কারণ এটা পুরো কোনো সূত্র অনুযায়ী এটা আবার cos 4θ ফিরে আসবে, তাই না, sin 90 মানে থিতা, cos θ। তাহলে এদিকে আমাদের sin 5θ আছে, আমরা রেখে দিলাম। এবার দেখো বই থেকে সাইন ভ্যানিশ করলে পরে আমরা পাবো 90 ডিগ্রি - 4θ = 5θ। ওকে, তাহলে এবার দেখো আমাদের এদিকে 90 ডিগ্রি রেখে দাও, আর এদিকে -4θ ওদিকে নিয়ে গিয়ে কত হবে, এদিকে 9θ হয়ে যাবে। 9 দিয়ে কাটাকাটি করে এটা 10 ডিগ্রি পেয়ে গেলা। তাহলে থিতার মানটা তোমরা কত পেলা,
থিতার মানটা তোমরা পেয়ে গেলা 10 ডিগ্রি। চলো এখানে পুট করে দাও। তাহলে এখানে দেখো tan 3 ইন্টু 10 ডিগ্রি, তাহলে tan কত 30 ডিগ্রি। আর tan 30 মান তোমাদের জানতে হবে 1/√3। দেখো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো আমরা 10 প্রশ্নটা করাবো। তো বলছি একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘনসেমি হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা অর্ধগোলক বলেছে, তাহলে অর্ধগোলক তোমরা জানবা বাটি যেটা হয়, বাটির আকৃতি, এই যে আমাদের অর্ধগোলক। তাহলে এর আয়তনটা কত? দেখো তোমাদের জানতে হবে আগে সম্পূর্ণ গোলকের আয়তন কত। গোলক বলতে ফুটবল, তো সম্পূর্ণ গোলকের আয়তন হবে দেখো 4/3। যদি ব্যাসার্ধ আর হয়, ঠিক আছে, গোলকে, তাহলে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের আয়তন। তাহলে অর্ধ গোলকের আয়তন কত হবে? অর্ধেকটা, অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ করে দাও, তো 4টা 2 হয়ে যাবে, তাহলে 2/3 পাই আর কিউব হয়ে যাবে। যেখানে ব্যাসার্ধ আমরা আর ধরবো, অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের দেখো অর্ধগোলকের আয়তন পেয়ে যাবো 2/3 পাই আর কিউব। এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। এই মানটা কত দেওয়া আছে? এই মানটা দেওয়া আছে 144 পাই দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি পাই পাই আমরা কেটে দেব, আর এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে 2 × 7 = 14, 2 দিয়ে 4। তাহলে এখানে আর কিউব সমান 72 গুণিত ওই 3টা এদিকে গুণ হয়ে যাবে 3। আচ্ছা আর কিউব যদি এটা হয়, তাহলে আমরা কী বের করব? আমরা এখান থেকে আর এর মানটা বের করব। তাহলে আর কত হবে? দেখো আর সমান হবে আমাদের, এই যে দেখো এখানে আমরা ঘনমূল চাপিয়ে দেব, ঠিক আছে, এর উপরে ঘনমূল, এই যে আমাদের ঘনমূলটা আছে। তো এখানে যদি ঘনমূল চাপাই আমরা, তাহলে এখন ঘনমূল করব। তাহলে দেখো এদের ঘনমূল করি, 72 লসাগু করে নাও, ভেঙে যাবে। 72 যদি লসাগু করো, তাহলে কত পাবা? 2 দিয়ে ভাঙাও, 2 × 3 = 6, 2 × 6 = 12। আর এখানে 2 দিয়ে ভাঙালে 2 × 1 = 2, 2 × 8 = 16, ঠিক আছে। আচ্ছা এটা 2 × 9 = 18। এবার 3 × 3 = 9। 72কে ভাঙালাম, 2 2 2 আর 3 দুটো আছে, একটা 3 ছিল, 3 বসিয়ে দাও। এবার দেখো ঘনমূল করার যে নিয়মটা, যে ঘনমূল চিহ্ন আছে, 3টা কিন্তু এখানে কিন্তু ছোট্ট করে 3 থাকবে, এই জায়গাটাতে 3টা কত আছে? ছোট্ট করে আছে। ঘনমূল যেভাবে হয় √/, দিয়ে 3টা দিতে হবে ঘনমূল চিহ্ন। ঘনমূলও আমাদের করতে হয় 3টা সংখ্যার জন্য একটা সংখ্যা বের হবে। 3টা 2 আছে, তাহলে একটা 2 বের করবা। 3টা 3 আছে, একটা 3 বের করবা। তাহলে দেখো আমার এটা আর এর মান, তাহলে আর এর মান কত পাচ্ছি আমরা? 6 পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এখানে ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এখানে ব্যাস বলতে 2r। তাহলে দেখো এটা কত হবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আমরা 12 পেয়ে গেলাম। তাহলে অতএব অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে অর্ধগোলকের ব্যাসের দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? 12 সেমি পেয়ে গেলাম। তাহলে 12 সেমি আমাদের অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে sin θ + cos θ = 2 হলে আমাদের মান বের করতে বলেছে sin টু দি পাওয়ার 9θ + cos টু দি পাওয়ার 9θ, এর মানটা কত হবে? আচ্ছা আমরা দেখো এখান থেকে আমরা sin θ আর cos θ এর মানটা আমরা বের করতে পারবো। তো আমরা প্রথমে একটা sin θ রেখে দিলাম, আর cos θকে আমরা লিখব 1/sin θ। এবার দেখো তোমরা কি করবা, sin θ দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে sin² θ পাবা। আর এখানে সাইন তো কেটে যাবে, sin θ দিয়ে গুণ করছে তো এটা 1 হয়ে যাবে, আর এদিকে 2 sin θ। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করেও তোমরা করতে পারো, আমি sin θ দিয়ে গুণ করিলাম, একবারে হয়ে গেল। তাহলে এবার আমরা বাঁদিকে নিয়ে আসবো, sin² θ একে বাঁদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে 2 sin θ, আমাদের প্লাস আছে যেগুলো 0। আচ্ছা এখানে দেখো আমাদের এটা কিন্তু পূর্ণবর্গের প্রকাশ করা যাবে, এটাকে তোমরা লিখতে পারবা sin θ - 1 তার হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সূত্র। দেখো আর এদিকে আমাদের 0 আছে, তাহলে আমাদের এখানে লিখতে পারবো sin θ - 1 = 0। 0-এর জন্য বর্গ উঠাতে পারবা, তাহলে তোমরা sin θ এর মানটা কত দেখতে পাচ্ছ? 1। ওকে, sin θ যদি 1 হয় তাহলে cosec θ 1 হবে, কারণ সাইনের উল্টো cosec হয়। তাহলে ওটে পেয়ে গেলাম cosec θ মানটা। তা cosec θ মানটা আমরা 1 পেয়ে গেলাম। চলো বসিয়ে দাও মানগুলো। তাহলে দেখো sin θ 1, তাহলে 1 / 9, cosec θ 1, 1 / 9। 1 এ যে কোনো পাওয়ার থাক না কেন 1ই হয়, এখানেও 1 হবে। 1 যোগ করে কত পেয়ে গেলাম? 2।
আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা, তো আমরা চলে এসেছি আজকের শেষ প্রশ্নে। তো দেখো শেষ প্রশ্নটা আমরা করাবো। তো শেষ প্রশ্নের অঙ্কটা আমাদের দেওয়া আছে, আমাদের একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এক্সআইগুলো দেওয়া আছে আর এফআই দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, আমাদের কিন্তু এখানে যৌগিক গড় বলে দিয়েছে, যৌগিক গড়টা আমাদের বলেছে 8। তাহলে আমাদের পি এর মানটা বের করতে বলেছে, পিটা আছে এখানে, পি এর মান কত হবে। তাহলে যৌগিক গড়ের সূত্র আমরা জানি সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। তাহলে আমরা আগে সামেশন এক্সআই এফআই বের করবো আর সামেশন এফআই বের করবো। তো দেখো প্রথমে আমরা বের করবো সামেশন এক্সআই এফআই, ঠিক আছে। এক্সআই এফআই বলতে বুঝতে পারছি এদের গুণফল করে আমরা যোগ করব। তাহলে এদের গুণ করো 3 6 18, তাহলে যে 18, আর এটা গুণ করো 5 8 40, আর এটা 8 5 40, এটা গুণ করবো 9p পেয়ে যাবা, এটা গুণ করবো 11 8 88, আর এটা 13 4 52। এবার আমরা যোগ করে নেব। দেখো এখানে 9p আছে, তাহলে এটা হচ্ছে 9p থেকে গেল, আর এই সংখ্যাগুলো সব যোগ করবা, যোগ করে তোমরা পেয়ে যাবা 238 পেয়ে যাবা, ঠিক আছে। এই সংখ্যাগুলো এটা যোগ করে কত পাবা, 238। তাহলে সামেশন এক্সআই এফআই আমরা বের করে নিলাম। এবার সামেশন বের করবো এফআই, এটা হবে দেখো পি প্লাস এই সংখ্যাগুলো সব যোগ করবা, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 31 পেয়ে যাবা। ওকে, এবার আমরা কি করব, যৌগিক গড়। তাহলে লিখবো আমরা যৌগিক গড়, যৌগিক গড়। এর সূত্রটা কি জানি আমরা, সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই। এই মানটা আমাদের বলেছে 8, তাহলে এখানে মানগুলো বসাই। সামেশন এক্সআই এফআইয়ের মানটা পেলাম 9p প্লাস 238, আর সামেশন এফআইয়ের মানটা পেলাম p প্লাস 31 সমান 8। আচ্ছা, এবার বর্গমূল করে নাও। তাহলে এটা দেখো 9p প্লাস 238, আর এদিকে বর্গমূল করলে পেয়ে যাবা 8p, আর 8 আর 31 গুণ করো, 8 1 8, 8 3 24, 248। এবার দেখো 9p থেকে 8p বিয়োগ করলে p হবে, আর 248 থেকে 238 বাদ দেবা, তোমরা 10 পেয়ে যাবা। তাই p এর মান কত পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। দেখো অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেছি। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, সবগুলো ক্লাস মন দিয়ে দেখবা, তখনই তোমরা মাধ্যমিক রেজাল্ট করতে পারবা। আর রিপিট আসা অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবা, ঠিক আছে। তোমরা যত অঙ্ক প্র্যাকটিস করবা ততই কিন্তু তোমাদের ভালো। মাধ্যমিকের জন্য অঙ্ক নামাতে গেলে পরীক্ষায় তোমাদের কিন্তু বারবার একই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো সবগুলো ক্লাস তোমরা ভালো করে দেখো, তাহলে তোমাদের ভালোভাবে অঙ্ক বুঝতে গেলে আমার যা ক্লাসগুলো দিয়েছি, আমার সব ক্লাসের অঙ্কগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। প্রথম থেকে সব ক্লাসের অঙ্কগুলো দেখো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবা, অঙ্কের নাম্বারটা মেনশন করে কমেন্টে জানাবা কোন অঙ্কটা সমস্যা হচ্ছে। আমি সেই অঙ্কগুলো আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ অঙ্কগুলো রিপিট আসে, আমি তোমাদের পরে বুঝতে পারবো যে এই অঙ্কগুলো তোমাদের ভালো করে বোঝাতে হবে। তো ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, ভিডিওগুলোতে লাইক করো, বন্ধুর কাছে ভিডিওগুলো শেয়ার করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।